এই কি অবস্থা ২৬ ব্যাচ, কেমন আছো তোমরা? পড়াশোনা করছো তো? করতে হবে, কারণ নকল আর হবে না। নকলের দিন শেষ। শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের বাংলাদেশ। গত ভিডিওতে আমি বাংলা প্রথম পত্রের উপর একটা ফাইনাল সাজেশন দিয়েছিলাম এবং তোমরা সকলেই মোটামুটি ভালোই রেসপন্স করেছিলে এবং বলেছিলে যাতে আমি পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্রেরও একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হই। তারই সিকোয়েন্স অনুযায়ী আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনের উপর একটু কথা বলার চেষ্টা করব। জাস্ট সো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে বাংলা দ্বিতীয় পত্রে আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হচ্ছে। আমরা যদি ব্যাকরণের দিক থেকে একটু খেয়াল করি তাহলে এখানে আমাদের সামনে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের কাছে বাক্যতত্ত্ব। তাহলে ওভারঅল এখানে যে আমাদের কাছে ৬টা টপিক, প্রত্যেকটা টপিকে আমাদের কাছে কত মার্ক করে বরাদ্দ? ৫ মার্ক করে বরাদ্দ। এইভাবে ক্যালকুলেট করলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে ৩০ নম্বর মোটামুটি থাকে। তো এই ৩০ নম্বরের মধ্যে আমি যদি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন অর্থাৎ PYQ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যদি আমি একটু সলভ করে যাই, আশা করা যায় অ্যাটলিস্ট আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে এই ৩০ মার্কের মধ্যে ২৫ মার্ক থাকে হচ্ছে কমন। যদি কপাল খুব ভালো থাকে তাহলে ৩০ মার্কই কমন চলে আসতে পারে। তবে এইবার যেহেতু একটু সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে যে না গতানুগতিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, তো সেই ক্ষেত্রে একটু হয়তো নতুন কিছুর আবির্ভাব আমরা দেখতে পারি। আচ্ছা, তাহলে ব্যাকরণের ক্ষেত্রে আমরা নম্বর ডিস্ট্রিবিউশনটা একটু দেখার চেষ্টা করলাম। এখন যদি আমি একটু নির্মিতি অংশের দিকে খেয়াল করি, এখানে আমাদের জন্য ৭০ নম্বর বরাদ্দ রয়েছে। কোন কোন টপিকগুলো রয়েছে আমাদের কাছে? প্রথমেই রয়েছে পারিভাষিক শব্দ অথবা আমাদের হয়তো ট্রান্সলেশন আসতে পারে, অনুবাদ। সো এইখানে মজার বিষয় হচ্ছে ক এবং খ আমাদের কাছে ২টা করে অপশন থাকে। এখন আমার কাছে যেহেতু অপশন আছে ক অথবা খ, দ্যাটস ওয়াই আমরা যেমন 9-10 করতাম হয় ভাব সম্প্রসারণ, ওটা তো আলাদা ছিল, সারাংশ পড়বো অথবা আমরা সারমর্ম পড়বো। ঠিক সেম স্ট্র্যাটেজি এখানেও ফলো করা যায়। হয় আমরা পারিভাষিক শব্দ দেখব অথবা আমরা এখানে অনুবাদ থেকে একটা অ্যান্সার করবো, যার যেটা সহজ মনে সেটা করবো। সো পারিভাষিক শব্দ দিলে কোথা থেকে দিবে? যা বইতে আছে যে কোনো একটা বই ফলো করতে পারেন। অক্ষরপত্র আছে, ভাষারীতি আছে, তারপরে হচ্ছে হায়াত মাহমুদের একটা বই আছে, যে কোনো একটা বই থেকে বিগত বছরের যেগুলো পারিভাষিক এসেছে জাস্ট ওইগুলো এক নজর জাস্ট একটু চোখ বুলিয়ে গেলে কি হয়ে যাবে, পারিভাষিক শব্দ আমার কাভার হয়ে যাবে। তো আমি এখানে প্রেফার করি আপনারা অনুবাদটা একটু স্কিপ করলেই আমার মনে হয় ভালো হয়। তো পারিভাষিক শব্দের অনুবাদ থেকে আমাকে একটা অ্যান্সার করতে হবে। এছাড়াও আমার কাছে রয়েছে দিনলিপি ও অভিজ্ঞতা বর্ণন থেকে একটি, এই সাইড থেকে। অপরদিকে আমার কাছে রয়েছে ভাষণ রচনা এবং প্রতিবেদন রচনা। তাহলে 4টা অপশন ওভারঅল আমার কাছে ক এবং খ হিসেবে থাকছে। এখান থেকে আমরা যে কোনো একটা অ্যান্সার করতে পারি। দেন আমাদের কাছে থাকে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা, এইটা আমরা অর্থাৎ মেসেজ দিতে পারি, অথবা আমরা পত্র লিখন করতে পারি বা আবেদন পত্র লিখতে পারি। কোনটা আমরা লিখবো, কোনটা সুইটেবল হবে, এগুলো যখন আমরা ইন ডিটেইলস জানবো টপিকের ভিতরে, তখন আমি একটু ডিপলি অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করব। এখন জাস্ট আমি বলে যাচ্ছি যে আমাদের নম্বর ডিস্ট্রিবিউশনটা কোন কোন টপিকের উপর বেস করে হয়েছে। এরপরে আমাদের সামনে আসে সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ। এখান থেকে আমরা একটা অ্যান্সার করতে পারি, অথবা আমাদের সামনে রয়েছে ভাব সম্প্রসারণ, এখান থেকে আমরা একটা অ্যান্সার করতে পারি। সংলাপ রচনা, অথবা আমরা খুদে গল্প রচনা করতে পারি, যে কোনো একটা এখান থেকে পিক করতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রবন্ধ রচনা, প্রবন্ধ বা নিবন্ধ আমরা এখান থেকে রচনা করতে পারি। তাহলে ওভারঅল এখানে ডিস্ট্রিবিউশনটা খেয়াল করে দেখা যায় আমাদের কাছে রয়েছে ৭০ নম্বর, তাই তো? আচ্ছা, তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের কাছে ৭০ নম্বরের একটা থাকে, আর ওইখানে থাকে হচ্ছে আমাদের 30, টোটাল হচ্ছে 100 মার্ক। সো ভিডিও শুরুতে আমি আরেকটু বলে দিই যে আমরা যেহেতু আজকে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা করতেছি আর কি এই নিয়ে, তো ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেলের যারা রয়েছে, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, এইচএসসি 26 ব্যাচে যারা রয়েছে, আমি আশা করবো আপনারা সকলের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন যাতে ন্যূনতম হলেও তারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়। ওকে, সো আমরা একটু উচ্চারণ নিয়ে কথা বলি। উচ্চারণ পড়াতে পড়াতে মোটামুটি আমার উচ্চারণও হয়ে গেছে নিয়ম অনুযায়ী। উচ্চারণ আমি বিভিন্ন জায়গায় পড়িয়েছি অফলাইন, ওইগুলোতে প্রায় কয়েক বছর যাবত আর কি। তো আমার কাছে এই 2টা অপশনের মধ্যে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকেই বলি, বা আমার যারা স্টুডেন্টরা ছিল আর কি, ওদেরও পারফরমেন্সের উপর বেস করে একেবারে সহজ একটা সাজেশন আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এইটা পিক করেন, আপনি এইটা পিক করেন। যদি খ নম্বর অপশন এটা থাকে আমি বলবো এটাই পিক করতে। এখানে যদি আমি উচ্চারণের 5টা নিয়ম লিখতে যাই তাহলে আমার প্রবলেমটা কোথায় হবে?
আমাকে অধ্বনি পড়তে হবে, এ ধ্বনি পড়তে হবে, ব ফলা ম ফলা পড়তে হবে। এই চারটা ম্যান্ডেটরি আপনাকে পড়াই লাগবে। কেউ যদি বলে এই চারটার বাইরে সে একটা বলে দেবে একটাই আসবে, তাহলে সে বোকা। হয়ের উচ্চারণটা আপনারা স্কিপ করেন, হয়ের উচ্চারণটা সচরাচর আসে না, আশা করা যায় এবারও আসবে না। তারপরেও আমাকে অধ্বনি, এ ধ্বনি, ব ফলা এবং ম ফলা আমাকে চারটা পড়তে হচ্ছে, তাহলে দ্যাট মিনস 4×5 20টা রুলস আমাকে এখানে মনে রাখতে হচ্ছে। এই 20টা রুলস কি আমার কখনো মনে থাকবে? কারণ আমি তো নিশ্চিত নই যে এখান থেকে কোনটা আমার প্রশ্ন আসবে। এটা কি বেশি সহজ হয় নাকি 5টা যদি আমাকে শব্দ দেয় সেই 5টা শব্দের আমি শুদ্ধ উচ্চারণ করে লিখবো, অর্থাৎ উচ্চারণ, সঠিক উচ্চারণ লেখা, তাই না? যদি আমাকে বলে বিশ্ববিদ্যালয়, যদি আমাকে বলে পক্ষ, সেটার আমি কিভাবে উচ্চারণটা করবো? যদি বলে দক্ষ, দক্ষ, এটার উচ্চারণ করতে হয়, তাই না? সো এখানে আমি 20টা রুলস মুখস্থ যদি এখানে না করি, যে শুদ্ধ 5টা করে টোটাল 20টা নিয়ম মুখস্থ না করে উচ্চারণের উপর যদি আমি অ্যাটলিস্ট 10টা নিয়ম পড়ি, আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যদি মোস্ট পপুলার বা কমন যেগুলো বিগত বছরের রুলস থেকে এসেছে, অ্যাটলিস্ট উচ্চারণের 10টা নিয়ম এখান থেকে জানলে কি হয়ে যাবে, উচ্চারণ আমি পৃথিবীর যেই উচ্চারণ দিক আমি সব উচ্চারণ কি করতে পারবো, অ্যান্সার করে আসতে পারবো। অর্থাৎ ভুল উচ্চারণ দিলে আমি সেটাকে সঠিকভাবে উচ্চারণ করে আসতে পারবো। তাহলে এটাই তো, তাহলে আমি এখান থেকে যেটা আমার কাছে বেশি মনে হচ্ছে যে আপনারা উচ্চারণ থেকে এই অপশনটা চুজ করেন না, আপনারা এই অপশনটা চুজ করেন। তারপরেও কেউ যদি একটু মাস্টার থাকেন যে না আমার মুখস্থ বিদ্যা অনেক ভালো, আমার স্মরণ শক্তি খুবই শার্প, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নিয়মগুলো পড়ে যান, আমার কোনো আপত্তি নেই। কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে 5 মার্ক আমি অ্যান্সার করলাম। দেন আমার সামনে আসছে বাংলা বানানের। ঠিক সেম ওয়েতে বানানের আপনি নিয়ম মুখস্থ করতে পারেন অথবা আপনি বানান শুদ্ধিকরণ করতে পারেন। আমি আগের বারের মতোই বলবো, 5টি শব্দের যে শুদ্ধ বানান, এটা করাই হবে প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ আমাকে তো আলটিমেটলি এখানে দেখা যায় বাংলা একাডেমি প্রমিত অতৎসম বানানের নিয়ম পড়তে হতে পারে, তৎসম নিয়ম এটাও চলে আসতে পারে। মোস্ট পপুলার যেটা, সেটা হচ্ছে আপনাদের এখানে গ্রিন কালার দিয়ে যে মার্ক করে দেওয়া আছে, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম। মোটামুটি নিশ্চিত থাকেন এটা চলে আসছে। আমি এখানে আরো একটা 100% লিখে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা ইন কমন আসবেই, জাস্ট আসবেই, এটা আপনি পড়ে যেতে পারেন। এছাড়াও রয়েছে আপনার সামনে নত্যবিধান, সত্যবিধান। এই দুটাও তো কম গুরুত্বপূর্ণ নয়। নত্যবিধান, সত্যবিধানও আমি বলবো এই দুটো 3 স্টার। যদি তৎসম বা অতৎসম নাও আসে, তাহলে মোটামুটি এই 3টার ভিতর থেকে আমি আশা করি কমন একটা পেয়ে যাব। বাট নত্যবিধান, সত্যবিধানের এই যে 5টা নিয়ম, এইখানে সত্যবিধানের 5টা নিয়ম লিখতে হবে, আবার এখানে প্রমিত বানানের 5টা, তো ওভারঅল তো আমাকে 15টা নিয়ম পড়তেই হচ্ছে। সবচেয়ে কম পড়লেও 15টা নিয়ম পড়তে হচ্ছে। তাহলে আমি কেন সঠিক বানান অর্থাৎ বানান শুদ্ধিকরণের কেন এখানে আমি 10টা নিয়ম পড়তে পারবো না? কারণ 10টা নিয়মের থেকেই তো অ্যাভারেজে দেখা যাচ্ছে আমাকে ওইখান থেকে প্রত্যেকটা বোর্ডে রিপিট করতেছে। তাহলে এটা কি বেশি বুদ্ধিমানের কাজ হবে না? আমি এটাই ফলো করেছি। আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। আমি স্টিল স্টুডেন্টদেরকে সাজেস্ট করি আপনারা এই অ্যান্সারটা পিক করেন। তারপরেও কারো যদি কনফিডেন্স না থাকে এখানে কেউ যদি কমফোর্টেবল হয়ে থাকেন, ইউ ক্যান অ্যান্সার দিস। ওকে, আচ্ছা, আমরা একটু পরবর্তী টপিকের দিকে যাওয়ার চেষ্টা করি। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সবকিছু পড়তে হবে না। বিগত বছরের কোয়েশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করে থাকেন কেউ, বা কেউ যদি নাও করে থাকেন, তার সুবিধার্থে আমি একটু বলে শুনেই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী এক্স্যাক্টলি কাকে বলে, এবং ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে শ্রেণীগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেগুলো সংজ্ঞা সহ উল্লেখ করো। এই প্রশ্নটা মোটামুটি 3 স্টার আপনারা রাখতে পারেন, যে এই কোয়েশ্চেনটা এভারেজ আসতে পারে। এখন শুধুমাত্র এইটার ভিতরে তো মানে যদি বলি সবকিছুর থিসিস দেওয়া আছে অলরেডি, বাট বেসিক্যালি কোয়েশ্চেনটা আসে এখান থেকে যে বিশেষ্য পদ কাকে বলে, অথবা আপনার আসবে যোজক কাকে বলে, অথবা আপনার আসতে পারে সর্বনাম কাকে বলে। টু বি অনেস্ট, এই যে 3টা অপশন, বিশেষ্য, যোজক আর সর্বনাম, আপনি লিখে রাখেন। এই 3টার ভিতরে আপনি কমন না পাইলে আমি আর কখনো আপনাদের সাজেশন দিব না, একেবারে। টু বি অনেস্ট, এই 3টার মধ্যে থেকে আপনি কমন পাবেন, আপনার আর কিছু পড়ার দরকার নাই। যদি রিস্ক এড়াতে চান পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এগুলো তো আমি মনে করি বাংলা ব্যাকরণের এবিসিডি, এগুলো সম্পর্কে জানে না, বা এর ভিতরে যে ক্লাসিফিকেশন রয়েছে, সাপেক্ষ সর্বনাম কি, তারপর হচ্ছে আপনার যোজক কাকে বলে, বিশেষ্য পদের যে ক্লাসিফিকেশন রয়েছে, তাই না, কালেকটিভ নাউন আর এটসেট্রা কি নাউন রয়েছে, প্রপার নাউন টাউন, এগুলো আপনারা দেখবেন। আবেগ শব্দ থেকে আসার সম্ভাবনাও কম এবং বিশেষণ থেকে আসার সম্ভাবনাও মোটামুটি কম। এছাড়াও রয়েছে আরেকটা ক্রিয়া বিশেষণ, এটাকেও আমরা ছেড়ে যেতে পারবো না, আপনি এইটাও এড়াতে পারবেন না, এটাও আপনাকে পড়ে যেতে হবে। তাহলে এইখানে যদি আমি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এই পার্ট থেকে অ্যান্সার করি, তাহলে আমাকে অবশ্যই পড়তে হবে বিশেষ্য, যোজক, সর্বনাম এবং ক্রিয়া বিশেষণ, এবং
ওভারঅল যে একটা কোয়েশ্চেন ছিল এইটা আমাকে একটু দেখা যেতে পারে মোটামুটি ভাবে। আচ্ছা, অথবা আমি যদি অন্য একটা অপশন পিক করি, দেন আমার সামনে চলে আসে যে পদ নির্ণয় করো। এখানে আপনাকে সাপোজ মনে করেন যে 8টা সেন্টেন্স দিল, 8টা বাক্য দিল। এই 8টা বাক্যের মধ্যে আপনাকে এখন বলল যে এখান থেকে 5টা বাক্যর মধ্য থেকে কিছু শব্দ হাইলাইট করে দেওয়া আছে, কিছু হাইলাইটেড ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলো আসলে কোন ধরনের পদ। সেটা আপনাকে বাক্য হতে পারে, অথবা আপনাকে একটা ওভারঅল অনুচ্ছেদ দিয়ে দিল। একটা অনুচ্ছেদ যদি এইভাবে থাকে অনুচ্ছেদ, তাহলে বলতে পারে যে এই যে হচ্ছে একটা ওয়ার্ড, এটা হাইলাইট করা আছে, এই ওয়ার্ডটা কোন পদ, এটা মার্ক করো। তো আমি বেসিক্যালি আমার পছন্দের জায়গা আবারও দ্বিতীয় অপশনটা, যে 5টা বাক্য, আপনাকে 5টা বাক্য থেকে জাস্ট একটা পদ মানে জাস্ট মার্ক করতে হবে, তাহলে আপনি ওভারঅল 5টা পদ মার্ক করতেছেন। আবার অপশনও আছে হাতে 8টা, খুব সহজ কিন্তু 8টা থেকে 5টা বাক্যের পদ, এটা তো যে কেউ পারে, আর আসবেও এখান থেকে। আপনি যখন এই অপশনটা পড়ছেন না, এইটা পড়া মাত্র তো আপনার এটা অটোমেটিক্যালি কভার হয়ে যাচ্ছে, তাহলে কি। আর অনুচ্ছেদ আকারেও যদি থাকে, তা অনুচ্ছেদের মধ্যেও 8টা শব্দ মার্ক করা থাকবে, এখান থেকে 5টা আনসার করবেন। এইটা করার থেকে জাস্ট এইটার মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে কিন্তু, সাকুল্যবাচক আরো কি কি আছে, সাকুল্যবাচক সর্বনাম, তারপর হচ্ছে আপনার যেটাকে বললাম সামীপ্যবাচক, ওই সামীপ্যবাচকের মধ্যে আবার নিকটবর্তী, দূরবর্তী, তাই না, এরকম অনেক ক্লাসিফিকেশন আছে, সাপেক্ষ সর্বনাম আছে। এগুলো মনে রাখা একটু আমার কাছে জটিল বলে মনে হয়, দ্যাটস ওয়াই আমি আপনাকে বলছি যে আপনি এই অপশনটা চুজ করতে পারেন, এটা হবে ওয়াইজ ডিসিশন। তারপরও আপনার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা, আপনি যেখানে কমফোর্টেবল। ওকে, দেন নেক্সট টপিকে যদি আমি একটু খেয়াল করি, আমাদের সামনে রয়েছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। উপসর্গ, প্রত্যয়, সমাস এগুলো তো 19-এ পড়ে আসছি, একেবারে দুধভাত টপিক। এখানে এসে যে কেন স্টুডেন্টটা ঘাবড়ায় যে আমি বুঝি না। বাংলা ব্যাকরণের 90% নম্বর পাওয়া একেবারে দুধভাত, ছেলের হাতের মোয়া, টু বি অনেস্ট। আর বাংলা যদি কেউ A+ মিস করে, তাহলে ওর মতো হতভাগা অত্র বাংলাদেশে কেন, সারা দুনিয়াতে আর কেউ নেই। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, একটা হলো উপসর্গ, আর একটা হচ্ছে সমাস। প্রত্যয়টা সচরাচর আসে না বা আসতে দেখা যায় না। যদি আপনাদেরকে বাস দিতে চাই, অবশ্যই প্রত্যয় দিয়ে দিতে পারে, তবে আমার বিশ্বাস প্রত্যয় আসবে না, উপসর্গ সমাসের মধ্যেই থাকেন। উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। প্রকারভেদ আসে না, খালি উপসর্গ প্রকারভেদ আসবে না, আশা করা যায় আসবে না। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, মোস্ট কমন কোয়েশ্চেন। হয়তো এই দুইটা প্রশ্ন মিক্স করে দিতে পারে যে উপসর্গ কাকে বলে, এবং এর একটু লেজ যুক্ত করতে পারে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। তার মানে কি, উপসর্গ নিজের অর্থ নেই, অন্য শব্দের সঙ্গে অ্যাড হয়ে কি করতে পারে, নতুন মিনিং তৈরি করতে পারে। কিছু কিছু উপসর্গ আপনাকে দিয়ে দিল, মনে করেন যে 5টা উপসর্গ দিয়ে দিল, তাই না, 5টা উপসর্গ দিয়ে এখন বললো এই উপসর্গ দিয়ে তুমি একটু শব্দ তৈরি করে দেখাও তো, এটাও একটা ভালো অপশন। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যে কোনো 5টি শব্দের প্রত্যয়ের নাম সহ প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করো। স্টুডেন্টদের সবচেয়ে বড় আতঙ্কের নাম প্রকৃতি প্রত্যয়। ভাই, প্রকৃতি প্রত্যয় এত সহজ কোনো টপিক না। নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতিকে আবার ওখানে কি বলে, মানে এইগুলোর ভিতরে তদ্ধিতান্ত পদ, কৃদন্ত পদ, এগুলো আবার নতুন করে পড়তে হবে না আপনাদেরকে। আমি মনে করি শেষ সময় যারা এখনো এই টপিকের উপর কোনো প্রিপারেশন নেন নাই, আপনারা চোখ বন্ধ করে প্রকৃতি প্রত্যয়টা বাদ দিয়ে যেতে পারেন। যদি বাদ দেন আর যদি এটাই আসে আর অ্যান্সার না করতে পারেন, তাহলে নেক্সট আমার আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। বিশ্বাস হোক বা নাই হোক, এইটাই হচ্ছে সবচেয়ে সহজ অপশন। অনেকে বলে স্টুডেন্ট স্যার সমাস বুঝি না। আরে ভাই, সমাস তো সবচেয়ে সোজা, এত সোজা টপিক বাংলা ব্যাকরণের একটাও নেই। আপনি সমাসটা প্লিজ অ্যান্সার করে আসবেন। আমার এখানে রিকোয়েস্ট থাকবে, উপসর্গ, অর্থবাচকতা, দ্যোতকতা বিশ্বাস করেন, যদি হাতের লেখা সুন্দর না হয়, আর যদি কোনোভাবে বানান ভুল যায়, আর যদি শিক্ষকের মনে হয় যে না, সে যথেষ্ট ইনফরমেশন এর মধ্যে ইনক্লুড করতে পারে নাই, এক্সাম্পল ভালো মতো ব্যবহার করে নাই, আবার যদি এটি স্ত্রীর সাথে ঝগড়া হয়, মুড খারাপ থাকে, সিরিয়াসলি নম্বর কাটার অপশন আছে। আপনি টিচারকে যদি জবাবদিহি করতে তাকে বাধ্য করেন, তাও আপনাকে নম্বর কমিয়ে দেওয়ার যথেষ্ট স্কোপ এখানে দেখানো যেতে পারে, যথেষ্ট জায়গা আছে। কিন্তু ব্যাস বাক্য সহ সমাস যদি আমি নির্ণয় করি, 5টা সমাস নির্ণয় করে দিলাম, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে নয় অর্থক বহুব্রীহি, এইভাবে যদি আমি সমাস নির্ণয় করে দেখাই, তাহলে তো হয়ে গেল। এখন সমাসের মধ্যে কোন কোন সমাসের প্রকারভেদ থেকে বেশি প্রশ্ন আসে? যদি আমি বলি দ্বন্দ্ব সমাস থেকে, আপনি অলক দ্বন্দ্বটা পড়েন না, অলক দ্বন্দ্ব পড়লে তো সব কভার হয়ে যাচ্ছে। যদি বলি বহুব্রীহি থেকে, বহুব্রীহিতে তো আপনার রয়েছে মধ্যপদলোপী রয়েছে, তারপর হচ্ছে আপনার ব্যতিহার বহুব্রীহি রয়েছে, এগুলো পড়ে যান। ব্যতিহার বহুব্রীহি, তারপর হচ্ছে নয়র্তক বহুব্রীহি রয়েছে, অলুক বহুব্রীহি রয়েছে। আপনি কর্মধারায় পড়তেছেন, আপনি রূপক কর্মধারায় পড়েন না, আপনি রূপক কর্মধারায় পড়তে পারেন, উপমান পড়তে পারেন, উপমিত কর্মধারায় পড়তে পারেন। আপনি চলে যান না ঈশে, তৎপুরুষ সমাসের মধ্যে চলে যান না, ওখানে আপনার কি রয়েছে, প্রথমা নেই, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, ষষ্ঠী তৎপুরুষ, এগুলো পড়েন না, এগুলো রয়েছে। উপপদ তৎপুরুষ সমাস রয়েছে, এগুলো একটু পড়ে যান। সব সমাস তো সব ক্লাসিফিকেশন পড়া লাগবে না। এই সমানাধিকরণ, ব্যাধিকরণ, এগুলো তো দুধ ভাত, এগুলো অনেকে পড়ে না।
জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে অলকগুলো ওইগুলো পড়ে গেলে সমাস কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি প্রেফার করছি আপনারা এইটা অ্যান্সার করবেন। কেমন? রিটার্ন সাইডে লিখে নম্বর আনা বেশি একটা সহজ না, তাই ব্যাকরণে ফুল মার্কস পাওয়া যায় ওই অপশনগুলোতেই পিক করতে হবে। বুদ্ধিমানেরা এই কাজটাই করে থাকে। এখন যদি বাক্য তত্ত্বের দিকে আমি দেখি তাহলে এখানে আসতে পারে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা রয়েছে। মোস্ট অফ দ্য বোর্ডে এই কোয়েশ্চেনটা রিপিট হবে, আমি আবারও বলে দিচ্ছি কারণ রিপিট হয়েছে বিগত সকল বছরে। এছাড়া যদি আরো আসে বাক্য কাকে বলে অর্থগত ভাবে বাক্যের শ্রেণী বিভাগ, সেখানে আপনার অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ এই ক্লাসিফিকেশনটা আসবে। আবার বাক্য কাকে বলে যদি আপনাকে গঠনগতভাবে দেখাতে চায় তাহলে এখানে আপনার সিম্পলি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লাসিফিকেশন সেটা এখানে উল্লেখ করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে আপনি লিখলেন, উদাহরণ ব্যবহার করলেন না, হাতে লেখা খারাপ হলে সুন্দর করে নম্বর কাটার সুযোগ আছে। বাট বাক্য রূপান্তর বা বাক্যের যে ট্রান্সফরমেশনটা রয়েছে এই অপশনটা লিখলে কি আপনাকে নম্বর কমানোর কোনো সুযোগ থাকে? এখানে টিচারের নম্বর কমানোর কোনো স্কোপই থাকে না। জাস্ট সুন্দর করে 5টা বাক্য আপনি রূপান্তর করে দিবেন। বাক্য রূপান্তর হচ্ছে এই অপশনটা চাচ্ছে, জাস্ট বিলিভ মি, এই অপশনটা চাইতে বাক্য রূপান্তরের যে নিয়মগুলো আছে বেশি নিয়ম পড়তে হয় না, হয়তো সর্বোচ্চ আপনাকে 7টা বা 8টা নিয়ম পড়তে হতে পারে, এটা দিলে বাক্য রূপান্তর সব হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি ছিল, ব্যাকরণের আরেকটা টপিক বাকি ছিল, আমি একটু সেইটা নিয়ে কথা বলি। যে কোনো 5টা বাক্য আপনি শুদ্ধ করতে পারেন অথবা যে কোনো অনুচ্ছেদ থেকে আপনাকে অপপ্রয়োগগুলো শুদ্ধ করে দিতে পারে। অর্থাৎ এখানে আপনার বাহুল্য দোষ থাকতে পারে, এখানে গুরুচণ্ডালী দোষ থাকতে পারে, এরকম বিভিন্ন কিছু কিছু ভুল ভ্রান্তিগুলো হয়তো একটা বাক্যের মধ্যে দিয়ে দিতে পারে অথবা একটা অনুচ্ছেদের মধ্যে দিয়ে দিতে পারে। তো বাক্য যদি থাকে আমাদের সামনে তাহলে বাক্যের মধ্যে কিছু কিছু ওয়ার্ড মার্ক করা থাকবে, বা বলতে পারে মার্ক যদি নাও করে তাও বলবে আপনাকে যে এই বাক্যের মধ্যে ভুলটা কোথায় এক্স্যাক্টলি, তাই না? ওখানে দেখলো সাধু চলিত একটা মিশ্র রূপ চলে আসতে পারে, তাই না? আবার বাহুল্য দোষ হতে পারে, অনেক কিছু হতে পারে। আবার আপনাকে এখানে একটা অনুচ্ছেদ দিয়ে বলতে পারে এই অনুচ্ছেদের মধ্যে ভুল আছে কোথায় কোথায়, এরকম 5টা ভুল নির্ণয় করো। তো আমি প্রেফার করি অনুচ্ছেদ বাদ দিয়ে আপনি একটু বাক্য লিখেন, কারণ বাক্যের অ্যান্সার করা সবচেয়ে বেশি সোজা হয়। বাক্যের মধ্যে পেঁচানো যায় না, কিন্তু অনুচ্ছেদের মধ্যে কিন্তু পেঁচানো যায়। কেমন? এখান থেকে 5 মার্ক আমরা মোটামুটি পেলাম। এইবার চলে যাই আমি একটু নির্মিতি অংশের আলোচনায়। নির্মিতি অংশের আলোচনায় যদি দেখি, শুরুতেই আমার কাছে রয়েছে যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লিখতে হবে, অথবা আমাকে লিখতে হতে পারে বাংলায় একটি অনুচ্ছেদকে আমি ট্রান্সলেশন করতেছি, তাই না? নিজের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। আপনার সামনে একটা ইংলিশ প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজটা দিয়ে বলবে এটাকে তুমি কি করো, ট্রান্সলেট করো। এখন এই অপশনটা লিখলে একটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে ভাবার্থ, আর একটাকে আমরা বলি আক্ষরিক অর্থ। এখন আপনাকে দিয়ে দিল একটা প্যাসেজ, সুন্দর করে প্যাসেজটা রিডিং পড়লেন, ওয়ার্ডগুলো সব আমি কি জানি, ওয়ার্ডগুলোর মিনিং আমি জানি, ওয়ার্ড মিনিং অনুযায়ী সুন্দর করে বাক্য সাজিয়ে অ্যান্সার করে এসেছেন। বিশ্বাস করেন আক্ষরিক অর্থ লিখলে আপনাকে একদম গোল্লা দিবে, একটা না 2টা গোল্লা দিবে। সো আক্ষরিক অর্থ ভুলেও কখনো লেখা যাবে না, এখানে যদি করতে হয় অবশ্যই ভাবার্থ করতে হবে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের ভাবার্থ যদি একটুও ভুল না করে লিখে আসতে পারেন, শুধুমাত্র অনলি দেন আপনি 5 নম্বর পাবেন, এছাড়া 5 নম্বর পাওয়ার কোনো অপশন এখানে নেই। এই জন্যই তো সাধে বলি যে 10টি পারিভাষিক শব্দ লিখে আসেন, 10-এ 10 পাওয়া যাবে। পাওয়া যাবে না? এখানে একটা আমি ট্রান্সলেট করতেছি, একটা লাইন তো আমার মিস্টেক হয়ে যেতেই পারে ভুল ভ্রান্তি অনুযায়ী, তাই না? আমার 5 মার্কের মধ্যে 1 নম্বর নাই হয়ে গেল, তাই না? তো পারিভাষিক শব্দ লেখার চেষ্টা করবেন। পারিভাষিক শব্দ আগেই বলছি ভাই, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, বিগত বছরের প্রশ্নের বাইরে আর একটা পারিভাষিকও দেখার দরকার নাই, এখান থেকে হয়ে যাবে। এরপরে আসে দিনলিপি আর প্রতিবেদন। আমি বলবো দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা, এটা প্যারাগ্রাফের মতোই, এটা বাদ দিয়ে দেন। আপনাকে যদি এখন দিয়ে দেয় যে ফার্স্ট ডে অ্যাট কলেজ, মানে আপনার কলেজের প্রথম দিনটা কেমন গিয়েছে, ওইটার উপর একটা দিনলিপি লিখেন। বা আপনি বইমেলায় ঘুরতে গিয়েছেন, বা পয়লা বৈশাখ তো চলে গিয়েছে, এটা নিয়েও কোয়েশ্চেন দিতে পারে, পয়লা বৈশাখের দিনে অভিজ্ঞতা বর্ণনা করো, বা আপনাকে দিনলিপি একটা লিখতেও বলতে পারে। তো এইখান থেকে লিখে আসলে আমার মনে হয় না যে 10-এ 10 পাওয়া, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের তো মানে স্ট্রাকচারগুলো ভালো না, সেন্টেন্সের মধ্যে অনেক ভুল থাকে, বানান ভুল থাকে, বাক্যের আকাঙ্ক্ষা আসলে যোগ্যতা ঠিক থাকে না, হাতের লেখা সুন্দর থাকে না, কতটুকু লিখতে হবে এটা বোঝে না, এইখানে 10-এ 10 পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি মনে করি প্রতিবেদন যেহেতু একটা ফর্মাল স্ট্রাকচার রয়েছে, এপিট এপিট করে 2 পৃষ্ঠার মধ্যে যদি সম্পন্ন করতে পারি, আশা করা যায় এখান থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। তবুও যদি 10-এ 10 নাও পাই, আমাকে 8-এর নিচে কি নামাবে? আমাকে 8-এর নিচে নামানোর কোনো অপশনই নেই। তাহলে এইখান থেকে আমি কিছু কিছু প্রতিবেদনের কথা বলেছে, ভাষণটা স্কিপ করেন, ভাষণটা শুনে লিখবেন না, প্রতিবেদনই আসবে, প্রতিবেদনই আসবে, আর এখান থেকে আসলে দিনলিপি আসবে। সো প্রতিবেদনটা আপনি লিখবেন। প্রতিবেদন যদি আমি লিখতে বলি তাহলে আমাদের সবচেয়ে ফেভারিট যেটা বলে যে কি বলে, প্রতিবেদন, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, এগুলো আসতে পারে, ডেঙ্গু জ্বর আসতে পারে,
মাদক দ্রব্যের ভয়াবহ পরিণতি, এটা নিয়ে আসতে পারে। দ্রব্যমূল্যের বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা, তাই না, দুর্নীতির কারণ, প্রতিকার, নিরক্ষরতা দূরীকরণ। এখানে আপনাদের সামনে জাস্ট 20টা দেওয়া হয়েছে। কারো যদি সময় থাকে, আপনি মনে করেন এটা গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়েছে, আপনি চাইলে এই 20টা পড়তে পারেন। ওকে, 20টা প্রতিবেদন যদি আপনি পড়েন, অথবা আমরা তো আমাদের সময় প্রতিবেদন মুখস্থ করতাম না, আমরা যে কোনো একটা প্রতিবেদনের জাস্ট ফরম্যাটটা একটু শিখে যেতাম যে আসলে প্রতিবেদন কিভাবে অ্যান্সার করতে হবে। ওই ফরম্যাটটা দেখে গেলে ওইখান থেকে 100টা প্রতিবেদন লেখা যায়। কেমন? আমি আশা করি আপনারা এতটুকু বুদ্ধিমান হবেন, ফরম্যাটটা শিখে যাবেন ভালো করে। এবার আমার কাছে আছে চিঠি এবং আবেদনপত্র। আবেদনপত্র লিখলে বেশি নম্বর পাওয়া যায়। আবার চিঠি যে আজগুবি বানিয়ে বানিয়ে লেখা যায়, যে প্রিয় এই কেমন আছো, সেই কেমন আছো, আমিও ভালো আছি, এই চিঠি মিঠি লেখা বাদ দেন, এখান থেকে আপনি আবেদনপত্রটা অ্যান্সার করেন। এখন এর মধ্যে আবার ক্লাসিফিকেশন রয়েছে। এই ক্লাসিফিকেশন থেকে আমরা কোনটা পড়বো? হতে পারে দুইটা। একটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা, ছুটি বা অন্যান্য প্রাতিষ্ঠানিক বিষয়ে একটা আবেদন, অথবা চাকরির জন্য একটা আবেদন। আমি বলবো এই 3টা টপিক। এই 3টা টপিকের মধ্যে একটু দেখে যান। গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাবেন, কলেজে ছুটি নিতে হবে, প্রিন্সিপালকে কি বলে আপনি ম্যানেজ করবেন? বলবেন যে আমি খুব অসুস্থ, আমার দাদু মারা গিয়েছে, তাই না? 6 বছর আগে মৃত দাদুকে আবার মারবেন, কোনো সমস্যা নেই। তাহলে ছুটি এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিষয়ে আবেদনপত্র আপনি এখানে একটা দেখতে পারেন। ফরম্যাট দেখে যান। আমি কখনো আপনাদেরকে উৎসাহ দিব না যে আপনি মুখস্থ করেন, ঢালাও মুখস্থ করেন। অনেকে সাজেশন দেয় এইটা আসবে এইটা আসবে। আরে ভাই, আবেদনপত্র তো বাচ্চাদের একটা টপিক। এইটা যদি আমার মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হয়, তাহলে আমার ক্রিয়েটিভিটিটা আসলে কোথায়? স্যাম্পল হিসেবে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 3 ধরনের 3টা স্যাম্পল দেখে যান, বাদ বাকি আপনি সব একাই অ্যান্সার করতে পারবেন। আমি এখান থেকে আপনাকে বলবো বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা, যেটা মানে ইমেলটা, ওটা স্কিপ করেন, ওটা লেখার প্রয়োজন নাই। টিচারদেরও এটা অ্যান্সার দেখে দেখে টিচাররাও এটা কি প্রেমে পড়ে গিয়েছে, তারা আবেদনপত্র দেখলেই নম্বর একটু বেশি দেয়। সংবাদপত্রের প্রকাশের জন্য একটা আবেদনপত্র আছে, ওইটার উপর একটু বেশি এমফাসাইজ করবেন, এটা আসবে মোটামুটি নিশ্চিত। আর চাকরি যদি যদি আবেদন দেয়, তাহলে ওইখানে আপনার সিভি টিভি দিয়ে অ্যাড করতে হয়, ওগুলো দেখে নেবেন আর কি। এছাড়াও আমাদের সামনে রয়েছে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। এখন কোনটা অ্যান্সার করবেন, সারাংশ সারমর্ম নাকি ভাব সম্প্রসারণ? এখানেও আমরা অ্যাজ ইউজুয়াল 2টা গ্রুপ পাবো, কিন্তু আমি যেই গ্রুপে বিলং করি সেই গ্রুপটা সবসময় চাই সারাংশ আর সারমর্ম অ্যান্সার না করতে। কারণ সারাংশ সারমর্ম বাই চান্স আমি এখানে 11টাই মনে হয়, এই পাশে আর নেই, আচ্ছা 11টাই আমি দিয়েছি। এই 11টা থেকে আশা করা যায় কমন আসবে। স্টিল নাও আমি অবাক হয়ে যাই যে ইন্টারমিডিয়েট কোয়েশ্চেনে 9 10-এ পড়ে এসেছে কোথায় স্বর্গ কোথায় নরক, ওইটাই আবার দেয়। এটা আমার কাছে খুব আজগুবি বলে মনে হয়, তবে এগুলো দেওয়া উচিত নয়। এখন এইগুলো যদি না দেয়, আনকমন কিছু একটা আমার সামনে চলে আসে, তখন আমি কিভাবে অ্যান্সার করব? এই সারাংশ সারমর্ম এত সোজা না। আমরা ইংলিশে প্যাসেজ দেখে প্যাসেজ কপি করে যেমন সামারি লিখে এসেছি, বাংলায় অনুচ্ছেদ একটু দেখে, একটা কবিতার কিছু লাইন দেখে, গদ্যের কিছু লাইন দেখে সারাংশ সারমর্মে অ্যান্সার করব, এতটা ক্রিয়েটিভ আমার মনে হয় না যে স্টুডেন্ট সমাজ হয়ে পেরেছে। সেই ক্ষেত্রে দেখা যায় সারাংশ সারমর্মটা যদি আপনি স্কিপ করে যান, নিজের মনের মাধুর্য মিশিয়ে লিখে যান যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি চলে এসেছে ভাব সম্প্রসারণ, লিখে দেন আপনি কত পরিশ্রম করেছেন পরীক্ষার আগে, একেবারে এক্সাম্পল সহ লিখে দেন না। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, বঙ্কিমচন্দ্রে তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন। আরো রয়েছে সাহিত্য সমাজের দর্পণ স্বরূপ, আরো আছে ইত্যাদি ইত্যাদি, গ্রন্থগত বিদ্যা, পরহস্তে ধন, ইত্যাদি 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 অনেক কিছু রয়েছে। আমি প্রেফার করি আপনারা ভাব সম্প্রসারণটা অ্যান্সার করেন। অ্যাটলিস্ট যদি 10ও না পান, তো মোটামুটি আশা রাখতে পারেন আপনি এখানে 8 পাবেনই। বুঝা গেছে? বাট সারাংশ সারমর্ম লিখলে 2 লাইন লিখবেন, আদৌ সঠিক হয়েছে কিনা, একটা ওয়ার্ড যদি মিস যায় বাই এনি চান্স, কনসিয়াসলি আর আনকনসিয়াসলি, একটা ওয়ার্ডের জন্যই তো আমার 2 মার্ক খেয়ে দিতে পারে টিচার। তো সারাংশ সারমর্ম লেখার দরকার নেই। প্রবন্ধের আগে আমি আরেকটা টপিক নিয়ে একটু কথা বলবো। প্রবন্ধের আগে আপনাদের একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে সংলাপ আর খুদে গল্প। যারা মনে করেন যে খুব সুন্দর গল্প লিখতে পারেন, তাই না, আপনারা চমৎকার ভাবে একটা গল্প লিখে আসতে পারেন। খুদে গল্প 10 মার্কের জন্য আপনার কমন সেন্স থেকে যে এটা কতটুকু পেজ ডিজার্ভ করে, হাতের লেখাটা সুন্দর করে, কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন একটা প্রেজেন্টেশন, ব্যাস। অথবা আমার ফেভারিট অপশন হচ্ছে সংলাপ। তার উপর যদি চলে আসে মাদকাসক্তি থেকে বা মাদকাসক্তির উপরে, তাই না, মাদকাসক্তি তরুণ সমাজের উপর কিভাবে নেতিবাচক প্রভাব রাখছে, এই টপিকের ওপর কোনোভাবে 2 বন্ধুর যদি সংলাপ চলে আসে, তাহলে মোটামুটি বলা যায় 2 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা না, ওটা 20 পৃষ্ঠাও শেষ করা যাবে না, ইচ্ছা মতো লিখতে পারে স্টুডেন্ট। আমি দেখেছি মাদকাসক্তিতে যে আসলে এই সংলাপের প্রতি তাদের আসক্তি রয়েছে। তো আমি প্রেফার করি সংলাপটা আপনারা লিখেন, যা মনে চায় হাই হ্যালো বাই গুড বাই এগুলো দিয়ে 2 পৃষ্ঠা ভরে দিলে মোটামুটি আপনার একটা নম্বর চলে আসবে।
খুদে গল্পটা লেখায় একটু সময় সাপেক্ষ, সংলাপে একটু পেজে একটু ফাঁকা ফাঁকা বেশি দিলে পৃষ্ঠার দ্রুত করা যায়। এবার আমি একটু চলে আসি লাস্ট টপিকের দিকে, যে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা এখান থেকে আপনাকে একটা অ্যান্সার করতে হবে, হয়তো 4-5টা অপশন থাকবে আপনার সামনে একটা। তবে যেহেতু বৈশাখ চলে গিয়েছে, আমি প্রেফার করব আপনারা পহেলা বৈশাখ নিয়ে একটা প্রবন্ধ অবশ্যই পড়বেন। পহেলা বৈশাখ সামনে যদি আপকামিং, আমার মনে হয় না আর কোনো ওইরকম ফেস্টিভ্যাল আছে, পহেলা বৈশাখটা দেখতে পারেন, অথবা আপনার 21-এর বইমেলা সম্পর্কেও আসতে পারে, যেহেতু বইমেলা কিছুদিন আগেই শেষ হয়েছে, অথবা জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে আসবে কিনা আমি সঠিক নিশ্চিত বলতে পারি না। তবে জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, এগুলো অনেক বেশি ডিফিকাল্ট টপিক, আমার মনে হয় না এত জটিল টপিকগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করে পড়তে পারবেন। আসলে এরকম কিছু কিছু সিম্পল ক্যাজুয়াল টপিক আছে, আমি মনে করি এগুলো পড়লেই হবে। এছাড়াও এখানে কিছু কিছু দেওয়া আছে, যেমন দেখেন সচরাচর আসে, যেমন 1971-এর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মানব কল্যাণের বিজ্ঞান রয়েছে। মানব কল্যাণ মানে আবার আপনার আইসিটির যে প্রয়োগটা রয়েছে সেটা কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এরকম বিভিন্ন সাব ব্রাঞ্চ যেগুলো আছে। তারপর দুর্নীতি উন্নয়নের অন্তরায়, পরিবেশ দূষণতার প্রতিকার, আমি জাস্ট এগুলো আপনারা দেখতে পারেন। ওকে, সো মোটামুটি আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে ফাইনাল সাজেশন ছিল, এখানে আমরা ব্যাকরণের যে 30 নম্বরের ডিস্ট্রিবিউশন এটা দেখেছি, এবং আমাদের নির্মিতি অংশের যে 70 মার্কের একটা ডিস্ট্রিবিউশন ছিল এটাও দেখার চেষ্টা করেছি। এইখানে আমি চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার যে কোন অপশনগুলো চুজ করলে আপনাদের জন্য এক্সামে অ্যান্সার করা একটু বেটার হবে। অনেকে হয়তো বোঝে না যে দুইটা অপশন একটা পড়লেই তো হয়ে যায়, না, এখানে টাইম ম্যানেজমেন্টেরও একটা বিষয় আছে, যে আমি আসলে ওই প্রপারলি ওই স্পেসিফিক টাইমের মধ্যেই টপিকগুলো সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো কিনা, বা কোনগুলো আমি বেশি কমফোর্টেবল। অনেকে এটাও স্টুডেন্টরা বোঝে না যে আমি কোনটায় কমফোর্টেবল, হুট করে একটা লিখতে যাই, অ্যান্সারটা শেষ করে আসতে পারে না, শুধু শুধু নম্বর কাটা যায়, অথবা ওই পেজটা বাদ দিতে গেলে আপনার সময় নষ্ট হয়ে যাবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনাদেরকে শেষ সময় এখন সময়টা বেশি আর ওয়েস্ট করবেন না। খুব সম্ভবত পরীক্ষা পেছাতে পারে, এটা আমার অনুমান, নিশ্চিত কোনো তথ্য নয়, যেহেতু এখন পর্যন্ত আপনাদের রুটিন দেয় নাই। রুটিন দিক বা না দিক, পরীক্ষা পিছাবে এই ভরসা করবেন না, কারণ একটা এস্টিমেটেড ডেট তো দেওয়া আছে। এস্টিমেটেড ডেট কত? 7ই জুন। 7ই জুন যেহেতু একটা অ্যাপ্রক্সিমেট ডেট দেওয়া আছে, এই ডেট অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে থাকেন। যদি পরীক্ষা পেছায় তাও আপনাদের ভালো। কোন সেন্সে ভালো? একে তো প্রিপারেশন নেওয়া শেষ, 1 মাসও যদি পেছায় 1 মাসে আরেকটা রিভিশন দেওয়া সম্ভব, আর পরীক্ষা পেছালে আরো সম্ভব। যারা পড়েনি, ফাঁকিবাজি করতেছে, তারা পড়তে পারবে। সো পরীক্ষা পেছাক বা না পেছাক, আপনাদের এই শেষ সময় যেটা প্রয়োজন সেটা হচ্ছে টপিক অ্যানালাইসিস। টপিক অ্যানালাইসিস করে পড়তে হবে, কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে হবে। আমাদের প্ল্যাটফর্মে তো অবশ্যই আপনারা অবগত আছেন যে মানবিকের যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, এবং এছাড়াও কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর ওভারঅল আদ্যপান্ত সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। কনসেপচুয়াল ক্লাস, সিকিউ এমসিকিউ সলভিং, দাগানো বইয়ের পিডিএফ সহ বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে ওভারঅল আপনাদের একটা কোর্স সাজানো হয়েছে। আপনারা যদি প্রয়োজন বোধ করেন যে না, একা একা আমরা এখন শেষ সময়ে আর টপিক অ্যানালাইসিস করতে পারছি না, বা আমরা বুঝে পড়তে পারছি না, নিজেরা রিডিং করলে বইগুলো পড়ছি না, কারণ মানবিক স্টুডেন্ট এটাই করে। ফার্স্ট ইয়ার তো পড়ে না, ফাঁকিবাজি করে, আমি নিজেও করছি, বাট সেকেন্ড ইয়ার আমি সিরিয়াস ছিলাম। কিন্তু আমার মতো এখনো যারা আসলে সিরিয়াস হওনি, সিরিয়াস হতে পারেননি, তারা আপনারা দয়া করে যে কোনো কোর্সে এনরোল করেন বা না করেন, আপনারা সিরিয়াস হন, আমি শুধু এইটুকু চাই। বাট আপনার জন্য বেস্ট অপশন হতে পারে আমাদের আর্টস কমের এই যে কনসেপচুয়াল যে ক্লাসটা রয়েছে, বান্ডেল কোর্স, অথবা এছাড়াও আপনারা যারা স্পেসিফিক্যালি যদি বলি লজিক, সাইকোলজি বা ইকোনমিক্সে যদি কারো সমস্যা থেকে থাকে, আপনারা এখানে মাইক্রো যে কোর্সটা রয়েছে এটা আপনারা পারচেস করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, যদি বেনিফিক্টরি মনে হয়, ইউ ক্যান শেয়ার দিস টু অল অফ ইউর ফ্রেন্ডস। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।